This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গির হাতে অপহৃত ভিআইপি তাই ভিক্টোরিয়ায় আমাদের ভিক্টোরিয়ায় সেনা অভিযান সেই ছবি আপনাদের শুরুতে দেখাবো মারাত্মক খবর আপনি চমকে যাচ্ছেন তো আসলে পুরোটাই মহড়া যদি জঙ্গি হানা হয় কিভাবে সামলানো যাবে কিভাবে মোকাবিলা করতে হবে তারই একটা প্রশিক্ষণ একটা মহড়া একটা মক ড্রিল সেনা নৌসেনা এবং এনএসজির যৌথ মহড়ার ছবি এই মুহূর্তে দেখছেন এটা একেবারে সাড়া ফেলে দিয়েছিল যে ভিক্টোরিয়ায় এত সেনা কেন আসলে মহড়া যাতে জঙ্গি যদি কখনো আক্রমণ করে হানা দেয় জঙ্গির হাতে যদি কখনো ভিআইপি অপহরণ হয় তাহলে মোকাবিলার উপায় কি কি হতে পারে তবে এর মধ্যে আজকের অন্যতম বড় খবরটা দিয়ে দিয়েছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলেছেন লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা দিলে হবে না দিতে হবে 2000 টাকা শুধু বলেননি তিনি এই মর্মে একটা চিঠি পর্যন্ত মমতা ব্যানার্জিকে লিখে দিয়েছেন আমি সেই চিঠিটার প্রতিলিপি আপনাদের দেখাবো চিঠিটা আপনাদের দেখাচ্ছি জ্যোতির্ময় সিং মাহাতোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা চিঠি যেখানে তিনি রেসপেক্টেড ম্যাডাম বলে উল্লেখ করে তার নিজের বয়ান যা দিয়েছেন একটা দীর্ঘ চিঠি সেখানে 1000 টাকাটা দ্বিগুণ করা হোক লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা হোক এই মর্মে যে আবার হ্যাশট্যাগ লক্ষ্মীর ভান্ডার এম্পাওয়ার উইমেন মানে যে উদ্দেশ্যে এই সরকার মমতা ব্যানার্জির সরকার এই যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই ভাতা দেন সেই ক্ষমতায়নকে আরো মজবুত করতে লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করা হোক বলছেন কে বিজেপির সাংসদ এবং জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু এখন গুরুত্বপূর্ণ নাম কারণ পরবর্তী রাজ্য সভাপতির দৌড়ে বিজেপির যে বিভিন্ন নেতারা রয়েছেন সেখানে সেই দৌড়ে ঢুকে পড়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো সুতরাং তার এই চিঠি খুব গুরুত্বপূর্ণ তিনি আমার বক্তব্য রেখেছেন এই বিষয়ে শুনুন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকুই আবেদন করেছি কি পশ্চিম বাংলার মায়েদেরকে যে 1000 আর 1200 টাকা দিয়ে আপনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন কিন্তু এতে কিছু হয় না সেজন্য ন্যূনতম 2000 টাকা দেওয়া উচিত তাতে কি হবে হাত খরচটা অন্তত হবে বেশি কিছু এটাও হবে না চলুন আমি এ নিয়ে আরেকটু কথা বলি আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে প্রদীপ্ত যদি 1000টা 2000 হয় তাহলে তো ভোট ব্যাংকই আরো মজবুত হবে হঠাৎ বিজেপির এই পরামর্শ কেন মুখ্যমন্ত্রীকে দেখো একেবারেই কারণ ভোট ব্যাংক মজবুত হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে এমনকি প্রশাসনিক মহলে এই কথাও শোনা যাচ্ছে যে 2026 সালের আগে এই মুহূর্তে যে লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা রয়েছে সেটা 1500-এ পৌঁছাবে এবং 1200টা পৌঁছাবে 1700 টাকাতে জ্যোতির্ময় সিং মাহাতো কাছাকাছি একটা পৌঁছানোর কথা বলছেন এক্ষেত্রে হয়তো জ্যোতির্ময় সিং মাহাতোরা যেহেতু রাজ্য সরকারের ভাড়ার সেই অর্থে শক্তিশালী নয় ফলে একসঙ্গে 2000 টাকা করে দিলে ভাড়ারে চাপ পড়তে পারে এবং সরকার খানিকটা অর্থনৈতিকভাবে আরও কোণঠাসা হতে পারে সেই জায়গা থেকে হয়তো জ্যোতির্ময় সিং মাহাতোরা এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে তারা রাখছেন এবং তিনি তার পাশাপাশি অন্যান্য রাজ্যে কিভাবে 2500 টাকা দেওয়া হয় ঝাড়খণ্ডে বা মহারাষ্ট্রে 1500 টাকা দেওয়া হয় মহিলাদের জন্য সেই বিষয়গুলিকে তিনি উল্লেখ করেছেন তার পাশাপাশি বলা হচ্ছে যে ভোট ব্যাংক হিসাবে কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো কোথাও মেনে নিলেন না যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের স্বনির্ভরের জন্য করলেন ফলে বিজেপি তো কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজকে কোথাও ভালো বলে সরাসরি বলে দিলেন এবং লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে এই বিষয়টা নিয়ে বিজেপি নেতৃত্ব তারাও চর্চাতে এনেছিলেন তারা নামটাও কোথাও বদলে দিয়ে অন্নপূর্ণা ভান্ডার করবেন এমনকি 3000 টাকা করে দেওয়া হবে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যে একটা কোথাও ভালো প্রকল্প সেটা হয়তো বিজেপি নেতৃত্ব বললেন কিন্তু তাদের ঘুরপথে লক্ষ্য হয়তো যে ভাড়ারে চাপ পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোথাও আরো কোণঠাসা হবে প্রদীপ্ত আমার এটাই বোঝার ধরো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যা বলেছেন তারা এলে এটাকে অনেক বেশি অঙ্কের টাকা দেবেন তারা এলে নাম বদলাবেন সুতরাং যে মহিলারা এই সুবিধা পাচ্ছেন তারা আরো বেশি করে সুবিধা পাবেন জ্যোতির্ময় সিং মাহাতো সেই লাইন থেকে কি একটু ডিভিয়েট করলেন না তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন যে আপনি বাড়িয়ে দিন বাড়ালে তার ডিভিডেন্ড তো তৃণমূলই পাবে মমতা ব্যানার্জি পাবেন
একেবারেই, তার কারণ তারা কিন্তু কখনো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা যখন এই ধরনের কথা বলেছেন, মঞ্চ থেকে বলেছেন যে বিজেপি ক্ষমতায় এলে বিজেপি কিভাবে বাড়াবে, কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো শটান তিনি মুখ্যমন্ত্রীকে বললেন, এবং 3000 নয়, তিনি 2000 টাকার কথা, অর্থাৎ কোথাও গিয়ে সরকার যে টাকাটা দিতে পারবে বা কাছাকাছি পৌঁছাতে পারে, এই রকম জায়গা থেকে জ্যোতির্ময় সিং মাহাতো কেন এই চিঠি লিখলেন হঠাৎ করে, তার উত্তর হয়তো জ্যোতির্ময় সিং মাহাতোই দিতে পারবে। কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে একটা চর্চার বিষয় অবশ্যই হলো, অন্তত তেমনটাই মনে করতে। থ্যাংক ইউ তোমাকে। জ্যোতির্ময় সিং মাহাতো নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন না তার দলের হয়ে যে আমরা এলে এই 1টা 2 বা 4 বা আরো বেশি করব। তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন যে আপনি বাড়ান। আচ্ছা বলুন, এর রাজনৈতিক ডিভিডেন্ড যদি কেউ পেয়ে থাকে বর্ধিত টাকার, তাহলে যিনি বাড়াচ্ছেন তিনি তো পাবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে কি উদ্দেশ্য জ্যোতির্ময় সিং মাহাতোর? আমার সঙ্গে মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। মহানন্দাদি, আমরা এর আগে গোয়ায় যখন তৃণমূল প্রতিশ্রুতি দিচ্ছিল ভোটের, গোয়া নির্বাচনের আগে 5000 টাকা দেওয়া হবে মহিলাদের, এই প্রতিশ্রুতি তৃণমূল দিয়েছিল। এই রাজ্যে যেটা 1000, বিভিন্ন রাজ্যে আমরা জানি মহিলারা পান, কোথাও 2000, কর্ণাটকে পান, মহারাষ্ট্রে পান, কোথাও হয়তো 3000 বা আরো বেশি। সেখানে বাংলার মহিলারাও পাচ্ছেন, কিন্তু 1000 টাকা পাচ্ছেন কিংবা 1200 টাকা। এই লক্ষ্মীর ভান্ডার আসলে বা এই ধরনের ডোল বা সামাজিক প্রকল্প আসলে সত্যি ভোট ব্যাংক তৈরি করে, যে কোনো দলই হোক? একেবারেই তাই। রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে উন্নয়ন নিশ্চয়ই একটা বড় ব্যাপার, সেটা জন্য তারা অঙ্গীকারবদ্ধ মানুষের কাছে, কিন্তু ভোট পাওয়াটা কিন্তু তাদের প্রধান টার্গেট। এটা নিয়ে কোনো রকমের দ্বিধা নেই, এটা পরিষ্কার। এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে 3.73 crore হচ্ছে মহিলা ভোটার, মানে 50% প্রায় মহিলা ভোটার, এবং 1000 জন মেল ভোটারের কনটেক্সটে 968 জন হচ্ছে মহিলা ভোটার। কাজে এটা তো নিশ্চয়ই এদের ভোটটা পাওয়াটা একটা বড় টার্গেট তৃণমূল কংগ্রেসের কাছে বরাবরই। মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে আমি বলবো যে বিশেষ করে কোভিডের সময় বা তার পরবর্তীকালে তার একটা মানবিক মুখ আমরা দেখেছি। না মহানন্দাদি, কোনোভাবে যোগাযোগ ছিন্ন হচ্ছে, আমি আবার ফিরবো আপনার কাছে। কুণাল ঘোষ কি বলছেন এই আবদার শুনে জ্যোতির্ময় সিং মাহাতো? শুনুন। ওরা আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। আর জ্যোতির্ময় সিং মাহাতোকে বলে দেবেন মমতা ব্যানার্জিকে টাকার জন্য চিঠি না দিয়ে আগে ওর প্রধানমন্ত্রী আর কেন্দ্রের অর্থমন্ত্রীকে চিঠি দেওয়া উচিত যে বাংলার বকেয়া টাকাটা আগে কেন্দ্রীয় সরকার দিক, তারপর বিজেপির নেতারা জ্ঞান দেবে। বিজেপির নেতারা বলে বেড়ায় দিল্লিকে বলেছি বাংলাকে টাকা না দিতে, কোন লজ্জা এখন মুখ্যমন্ত্রীকে বলছে আপনি টাকা দিন। দরজা শুরু, সুতরাং দিন যত এগোবে দরজা আরো জমবে, কোনো সন্দেহ নেই। তবে চলুন কল্যাণীতে, কারণ সেখানে বিজেপির বিধায়ককে অ্যারেস্ট করেছে পুলিশ, যার ফলে পুলিশের ওপর রোষ গিয়ে আছড়ে পড়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির ছবি, পুলিশকে তাড়া করা ছবি লাইভ। মহাদেব কুন্ডু আমার কল্যাণী সহকর্মী আরো আপডেট দিতে পারবে। মহাদেব, আমরা কিছু আওয়াজ শুনলাম, এগুলো কি গুলির? কি হচ্ছে ওখানে? হচ্ছে এবং পুলিশকে লক্ষ্য করে এবং পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। তোমাকে একটু বলি যে দেখো, বিজেপির বিধায়ক তিনি অম্বিকা রায়, তিনি গিয়েছিলেন বিগত দিনেও তিনি এই সকল মানুষের সঙ্গে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন যেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। সেই ডাম্পিং গ্রাউন্ড করতে আজকে যখন পৌরসভার কর্মীরা পাঁচিলের কাজ শুরু করে তখনই কিন্তু এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে থাকে। তারপরে বিজেপির বিধায়ক তিনি ঘটনাস্থলে যান এবং গেলে কিন্তু উত্তেজনা বাড়তে থাকে এবং বিক্ষোভ দেখাতে থাকে। তখন বিশাল পুলিশ বাহিনী গেলে পুলিশকে লক্ষ্য করে এই দৃষ্টি করা হয় এবং পাল্টা পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিজেপি বিধায়ক সহ একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আসলে এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। আমি আরেকটু স্পষ্ট করতে চাইছি মহাদেব, কারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছে?
দেখো ওই যে জায়গাটি রয়েছে যে সরকারি জায়গায় কিন্তু ডাম্পিং গ্রাউন্ডটি করা হচ্ছে, সেখানে বেশ কিছু মানুষ বসবাস করেন এবং আশেপাশে বেশ কিছু মানুষ বসবাস করেন। তারা প্রতিবাদ করছিলেন যে এখানে দুর্গন্ধ ছড়াবে এবং দুর্গন্ধ ছড়ানোর কারণে তারা প্রতিবাদ জানিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বিজেপির বিধায়ক, তিনি প্রতিবাদে সামিল হয়েছিলেন বিগত দিনে। আমি জানতে চাইছি পুলিশকে লক্ষ্য করে যারা ইট ছুড়ছেন তারা কারা? কোন রাজনৈতিক দলের না সাধারণ মানুষ? দেখো বিজেপির বিধায়ক তিনি যেমন ঘটনাস্থলে ছিলেন, সেই সকল মানুষের সঙ্গে যারা ওইখানে স্থানীয় মানুষ, তাদের মধ্যে কেউ কেউ বিজেপিরও আছেন এবং স্থানীয় মানুষও কিছু আছেন যারা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছিলেন। আর তারাই কিন্তু পুলিশকে লক্ষ্য করে ওই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারাই ইট ছুড়ছেন বলে অভিযোগ। এবং এই ঘটনার পরেই পুলিশ কিন্তু এদেরকে কয়েকজনকে গ্রেপ্তার করে এবং পাশাপাশি বিজেপির বিধায়ক অম্বিকা রায়কেও গ্রেপ্তার করেছে। এখন কি অবস্থা নিয়ন্ত্রণে? পুলিশ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং বিধায়ককে গ্রেপ্তার করার পর এখনো কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। অনেক ধন্যবাদ মহোদয়। ভয়ঙ্কর পরিস্থিতি, রীতিমতো খণ্ডযুদ্ধ পুলিশ এবং জনতার মধ্যে। বিজেপি বিধায়ককে গ্রেফতার করা নিয়ে সূত্রপাত। বিজেপি বিধায়ককে গ্রেফতার কেন করতে হলো এবং কেন করা হলো এই প্রশ্নে এই জনতা ক্ষেপে যায় এবং তারপরে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। এরপর সেই খবরের দিকে আমাদের নজর না ঘোরালে দিনই শেষ হবে না, যা হলো তৃণমূলের অন্দরের কোন্দল। তৃণমূলে কি হচ্ছে? এক নেতা আর এক নেতাকে, ছোট নেতা বড় নেতাকে, বড় নেতা সেজ নেতাকে, যে যাকে যেমন খুশি পাচ্ছেন বিঁধে দিচ্ছেন, শক্তিশালী ছুটছেন। যেমন মদন মিত্র গতকাল কল্যাণ ব্যানার্জিকে, তার আগে কল্যাণ ব্যানার্জি তৃণাঙ্কুরকে, আজ সৌগত রায় কল্যাণ ব্যানার্জিকে। আচ্ছা শুনুন আজ সৌগত রায় কি বলেছেন আগে। কেউ সাংসদ যদি ছাত্র পরিষদের সভাপতিকে নিয়ে বলেন সেটাও সমীচীন নয়, একটা স্তরের ব্যাপার আছে। আমি যেমন চাইবো আমার বিরুদ্ধে যে বলছে সে আমার মতো এতদিন লোকসভায় থাকবে বা বিধানসভায় থাকবে। কেউ কোনোদিন বিধানসভায় থাকেনি বা দুবার জিতেছে, তিনবার হেরেছে, এরকম এরা বিবৃতি দিলে আমার খারাপ লাগে, বলাটা সমীচীন মনে হয়নি আমার। প্রফেসর সৌগত রায় খুব মার্জিতভাবে যা বললেন, গতকালের সেই একই কথা কার্যত মারকাটারি উপায় বলেছেন লাভলি নেতা মদন মিত্র। তৃণাঙ্কুর থাকবে কি না থাকবে অভিষেক ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে। কল্যাণ জানে না যে তৃণাঙ্কুরের মাথায় কার হাতে ক্ষমতা থাকলে তাকে গিয়ে বল, ফালতু ভাট বকে। আরে তুই কাঞ্চনকে বলবি, ভেবে শুনে বল কাকে বলছিস, কথা ঠিকঠাক বল, কোথা থেকে কোথায় পা হড়কে যাবে মুশকিল হয়ে যাবে। মাঝে মাঝে এমন কথা বলে মমতা ব্যানার্জির ওপরে। সংসদে আপনার দলের সেকেন্ড ম্যান, গুরুত্বপূর্ণ নেতা সংসদে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সামনে ভাষণ দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিলে আমি ডোনাল্ড ট্রাম্পের সামনে ভাষণ দিয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না। দলের ছাত্র শাখার সভাপতিকে আক্রমণ করাটা ঠিক হয়নি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক না, দল বিরোধী হয়েছে, ওকে দলের অ্যাকশন নেওয়া উচিত, অবিলম্বে দলের শাস্তির খাড়া নেওয়া উচিত। টুইস্টটা রয়েছে এরপর। এই নেতারা কি চাইছেন আসলে? কেন একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে এভাবে মুখ খুলছেন? এই প্রশ্নের উত্তর আমরাও হাতড়াচ্ছি, আপনারাও নিশ্চয়ই জানতে চাইছেন। উত্তরটা আজ দিয়ে দিয়েছেন কুণাল ঘোষ, যিনি সব বিষয় মুখ খোলেন। কি বললেন শুনুন। ভালো করে ভেবে দেখবেন, এটা আবার তৃণমূলের স্ট্র্যাটেজি নয় তো? আপনারা সারাদিন অন্য লোককে দিয়ে বিকৃত তথ্য, বিকৃত কুৎসা করিয়ে আপনারা তৃণমূলের বিরুদ্ধে সারাদিন খবর দেখাবেন, মিথ্যা বিকৃত সব ইস্যু তৈরি করতে যাবেন। আমরাও বলে দিয়েছি, এ একটু ওর বিরুদ্ধে, ও একটু ওর বিরুদ্ধে, আপনারা ওই নিয়ে ব্যস্ত। ভোটের সময় দেখবেন সবাই হাতে হাত মিলিয়ে তৃণমূলের প্রার্থীকে জিতিয়ে আনছে। অসাধারণ, এ কথা তো আমরাই আগে বলেছিলাম। নজর ঘোরানোর কৌশল নয় তো। চলুন, সৌরভ গুহ আমার সঙ্গে আছে। সৌরভ, যে সন্দেহ আমরা করছিলাম, কুণাল ঘোষ একটু সময় নিলেন কিন্তু নিজেই শিলমোহর দিয়ে দিলেন। একেবারে দুদিন আগে এই তোমার এই দুপুর দুটোর শোতেই আমরা আলোচনা করছিলাম যে আজকে আমরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়েই আলোচনা করছি, ল অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা করছি না, বিজেপির আরোপ নিয়ে আলোচনা করছি না। এটা কোথাও একটা স্ট্র্যাটেজি নয় তো? আজকে সে কথাটাই বললেন কুণাল ঘোষ। কিন্তু কুণাল ঘোষের এই কথাটাকেও আমরা সহজভাবে যদি না নিয়ে এটাকেও যদি একটু ব্যাখ্যা করি, তাহলে আমরা দেখব যে বিগত 3-4 দিন ধরে
তৃণমূল কংগ্রেসে যেন একটা প্যান্ডোরা বাক্স খুলে গিয়েছে এবং প্রত্যেককে আক্রমণ করছে। এটা দিনের শেষে স্ট্র্যাটেজি হোক বা যা হোক, এটা তো শাসক দলের জন্য খুব একটা স্বাস্থ্যকর লক্ষণ নয়। এবং আক্রমণের যে ভঙ্গিমা এবং যেভাবে আক্রমণ করা হচ্ছে পরস্পরকে, এটা খুব ভালো বার্তা নিঃসন্দেহে পৌঁছয় না। এটা যদি স্ট্র্যাটেজিও হয়, যদি কুণালবাবুর কথাটা আমরা ধরেও নিই যে এটা স্ট্র্যাটেজি, তাহলেও কিন্তু এই বার্তাটা ভালো না। হয়তো এই স্ট্র্যাটেজির কথাটা বলে কুণালবাবু এই অস্বস্তিটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছিল পুলিশকে সমালোচনা দিয়ে, তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুরকে নিয়ে পড়লেন এবং তারপরেই কিন্তু সব নেতারা পরস্পরের বিরুদ্ধে নিঃসন্দেহে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে। এটা স্ট্র্যাটেজি অবশ্যই হতে পারে, কিন্তু আবার স্ট্র্যাটেজির কথা বলে অস্বস্তিকে ধামাচাপা দেওয়ার স্ট্র্যাটেজি নিয়েছেন রাজ্যের শাসক দলের সাধারণ সম্পাদক, এমনটাও হতে পারে। পিউ, সৌরভ, অনেক ধন্যবাদ। দেখুন, ব্যাপারটা কিন্তু ভালো যে চর্চাটা হচ্ছে দলেরই মদন, দলেরই কুণাল, দলেরই কল্যাণ, দলেরই সৌগতকে নিয়ে। কোনো বিরোধীর কোনো স্পেস নেই। নিঃসন্দেহে কৌশলটা অতি উত্তম, কিন্তু সৌরভ যা বলল সেখানেও খুব কদর্য চেহারাটা বেরিয়ে আসছে। তবে কুণাল ঘোষ এর মধ্যে বেশ মজা পেয়েছেন। বিরোধীদের যেন তৃণমূল বলছে দেখবি আর জ্বলবি, বাকিটা আপনারা জানেন। আমি বিনীত গোয়েলের কথা আপনাদের বলি। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা হয়েছিল, পদক্ষেপ করার জন্য মামলা হয়েছিল, কারণ তিনি আরজিকর কাণ্ডে নির্যাতিতার মানে তিলোত্তমার আসল নামটা বলে ফেলেছিলেন। সেই মর্মে মামলায় কেন্দ্রকেও পার্টি করা হয়েছিল, কিন্তু কেন্দ্র আজ সেই মামলা থেকে অব্যাহতি চাইল। কি বলল কেন্দ্র? আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছে, আমি ওর থেকেই আরো জানবো। শ্রাবন্তী, দেখো, বিনীত গোয়েলের যেভাবে তিনি নির্যাতিতার নাম নিয়েছিলেন, তিনি যেহেতু পুলিশ কমিশনার সেই মুহূর্তে ছিলেন, তিনি কিভাবে একজন রেপ ভিকটিমের নাম নিতে পারেন, এই নিয়েই এই প্রশ্ন তুলেই মামলা করা হয় এবং একই সঙ্গে বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিক আদালত, এমনটাও এই মামলাতে আর্জি করা হয়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এখানে জানতে চেয়েছিলেন ডিওপিটির কাছ থেকে যে আদতে একজন পুলিশ কমিশনার, যদিও তিনি এখন পুলিশ কমিশনার নেই, কিন্তু যেহেতু সেই সময় তিনি সেই দায়িত্ব পালন করছিলেন, তার ক্ষেত্রে কে পদক্ষেপ নিতে পারে, এই হিসেবেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় আইনজীবী জানিয়ে দেন যে যদি চায় তাহলে রাজ্য সরকার তার ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন। এ ব্যাপারে রেসপন্ডেন্টের কাছ থেকে হলফনামা চাওয়া হয়েছে। আগামী শুনানি রয়েছে ডিসেম্বর মাসে এবং এই যাবতীয় হলফনামা দেখে আদালত সিদ্ধান্ত নিতে পারে আদতে বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। শ্রাবন্তী, তোমাকে অনেক ধন্যবাদ। তবে দ্রুত একবার মন্দারমণির খবরে নজর রাখি, কারণ আপনারা জানেন 140টা হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন। তিনি বলছেন রাজ্যের প্রশাসনের উচ্চ পর্যায়কে না জানিয়ে এরকম কাজ কিছুতেই করা যাবে না। ফাইনালি এখন এই হোটেলগুলো না ভাঙার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এরপরেও নতুন কিছু নির্মীয়মান হোটেল রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে প্রশ্ন থাকছেই। মন্দারমণির আগামী ভবিষ্যৎ কি পর্যটন ডেস্টিনেশন হিসেবে, এই বিষয়ে একটা বড় প্রশ্নচিহ্ন থাকছেই। আমরা বারে বারে বারণ করেছি যে সি সাইডের যারা গায়ে একদম লাগোয়া রিসোর্ট বানাতে না বলেছি, হোটেল বানাতে না বলেছি, তো সেরকম কিছু হচ্ছে না। এখন অনেক আগে যেগুলো হয়ে গেছে, এখন নতুনভাবে কিছু আর হচ্ছে না, এই সামগ্রিক পরিস্থিতির উপরে নতুন কিছু হচ্ছে না। এটা কতটা ফেলে দেওয়ার কথাও নয়, অস্বীকার করার কথা নয়, তবে হ্যাঁ হয়েছে, তবে এখন হয়নি। 2007, 8, 9 সালে এইসব প্রপার্টি হয়েছে, তো সেটা নিয়ে অবশ্য বেশি মানে পাট্টা ল্যান্ড আছে সামথিং, হয়তো দেখা গেল তো 10% ইয়া 15% সামথিং পাট্টা ল্যান্ড আছে। মন্দারমণিতে কি হবে? আচ্ছা, যারা মন্দারমণি ঘন ঘন যান বা একটু হাতে দুদিনের সময় পেলেই, মন্দারমণি আমাদের প্রিয় বেড়ানোর জায়গা, সেই মন্দারমণি থেকে আমরা যেতে পারবো? এই 140টা হোটেল মানে অনেক, তার সঙ্গে আবার নির্মীয়মান হোটেল। কি হবে মন্দারমণির ভবিষ্যৎ? কনিষ্ক, দেখো, একদমই সেই নিয়ে কিন্তু রীতিমতো পর্যটন কেন্দ্র মন্দারমণিতে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে অন্তত হোটেল মালিকদের সংগঠনের মধ্যে। রীতিমতো তারা এই সামগ্রিক বিষয় নিয়ে কোর্টে ছুটেছেন, কোর্টের যাতে একটা সদুত্তর পাওয়া যায়। রীতিমতো যে এই কিছুদিন আগেই তুমি জানো যে এই পরিবেশ আদালতের যে নির্দেশিকা সেইটাকে মান্যতা দিয়ে জেলা প্রশাসন যে নোটিশটা জারি করে, সেই নোটিশের ভিত্তিতেই রীতিমতো এই অনিশ্চয়তা দীর্ঘ এত বছর পর কার্যত মন্দারমণির সমুদ্র উপকূলে দেখা গেল। কিন্তু একাধিক প্রশ্ন উঠছে, এতদিন
এতদিন ধরে প্রশাসন তাহলে কেন চুপ ছিল? এই হোটেল ভাঙার বিষয়ে কেন তারা পদক্ষেপ নেয়নি? এতদিন হোটেল ব্যবসায়ী যখন দিন দিন পরপর মন্দারমণির গুরুত্ব বাড়ছে, তখন কেন এই ধরনের সিদ্ধান্ত? অর্থাৎ 2007-এ একবার এই পরিবেশ আদালতের নোটিশ খেয়েছিল মন্দারমণি পর্যটন কেন্দ্র, 2011-তে হয়েছিল, 2022-এ হয়েছিল। 2022-এর সেই নোটিশটাকে মান্যতা দিয়ে জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসক তিনি কিন্তু নোটিশটা দিয়েছেন। আর সেই নোটিশ দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো বিতর্ক তৈরি হয়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু হোটেল মালিকরা বলছেন যে দীর্ঘদিন ধরে আমরা যখন হোটেল তৈরি করলাম, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিএলআরও, থানা, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন তারা কি করছিল? এতদিন তাদেরকে বৈধতার বিষয়ে বা প্রপার গাইডলাইন কেন বেঁধে দেওয়া হয়নি? ইতিমধ্যেই পরিবেশ আদালতের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করেছেন। তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের মধ্যস্থতায় যে একটা মন্দারমণি হোটেল মালিকদের নিয়ে একটা বৈঠকের যে আহ্বান করা হয়েছে, সেটা কিন্তু একটা ভর কেন্দ্র হচ্ছে আগামীকাল। অর্থাৎ আগামীকাল হাইকোর্টের কি সিদ্ধান্ত হয়, হাইকোর্ট সামগ্রিক বিষয়টা নিয়ে কি নির্দেশ দেন, তার উপরে ভিত্তি করে কিন্তু প্রশাসনিক এই বৈঠকের যে একটা দিনক্ষণ স্থির হতে পারে এমনটাই মনে করছেন। সেই বৈঠকে ধন্যবাদ কনিষ্ক, অনেক ধন্যবাদ। সুতরাং আগামীকালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সত্যিই তো আতঙ্কে পড়েছেন এই ব্যবসায়ীরা, এই হোটেল ব্যবসায়ীরা। শেষ করব আমি, তবে যেতে যেতে আপনাদের বলে দিই, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আটকে গেছে, কিন্তু অর্পিতা মুখোপাধ্যায় মুক্তি পেয়েছেন প্যারোলে, কারণ তার মা মারা গিয়েছেন। শেষ করব নিউজ 2, সঙ্গে থাকুন।